আজ আমাদের সাথে আছেন বিএস সলিউশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা পুঁজিবাজারের লেনদেন দেখছিলাম, যদিও আমরা দেখেছি যে ইতিবাচক ধারায় লেনদেন শুরু হলো, এখন আমরা দেখছি অনেকটাই সূচক কমে এসছে। তো আপনার কি মনে হচ্ছে যে এই পুরো সপ্তাহটা ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু নেতিবাচক ধারাতেই রয়েছে আমাদের সূচক? জি, আসলে বাংলাদেশের স্টক মার্কেট, আমাদের স্টক মার্কেট এটি অন্য দেশের স্টক মার্কেটের মতো একভাবে আচরণ করে না। যেটা হচ্ছে যে আমরা আপনার এই প্রোগ্রামে মাস দুয়েক আগে একবার আমি এসেছিলাম, তখন কয়েকটা ইস্যু নিয়ে কথা বলেছিলাম, স্পেশালি এডিআর রেশিও, তারপরে হচ্ছে যে সিআরআর রেশিও ছিল, তারপরে হচ্ছে যে আপনার এই যে চায়না যে সাংহাই এবং যে স্টক এক্সচেঞ্জ গুলোর যে কনসোর্টিয়াম গুলো ছিল, হ্যাঁ, তো সেনজেন এবং সাংহাই কনসোর্টিয়াম, এদেরকে দেওয়া হবে কিনা, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে নেওয়া হবে কিনা, এই ইস্যুগুলো নিয়ে কিন্তু একটু আলোচনায় ছিল, অনেকে এটা নিয়ে কথা বলছিল। সো আমি দেখেছি যে এই সবগুলো বিষয় কিন্তু খুব স্মুথলি সলভ করা হয়েছে। স্পেশালি যদি বলি যে প্রথম যদি মানি মার্কেট বলি, মানি মার্কেট সিনারিও কিন্তু আগের থেকে বেটার হয়েছে, এক্সেপ্ট সাম ফিউ ব্যাংকস, এটা খুব বেশি হবে না, আপনার 5-7টা ব্যাংক বাদে অন্যদের কিন্তু অলরেডি অবস্থান আগের থেকে বেটার। এটা কিভাবে রিফ্লেক্ট করে হচ্ছে যে কল মানিতে কিন্তু এখন 1% রেট, দ্যাট ইজ ভেরি কমফোর্টেবল, যে কল মানি রেটটা কমে গেছে। সো মানি ফ্লো সহ অন্য জায়গায় ডিফিকাল্টিস গুলো ওভাবে নেই। এরপরে হচ্ছে যে এডিআর রেশিওটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিন্তু 6 মান্থ সময় দেওয়া হয়েছে। সিআরআর রেশিওটাও কিন্তু একটু কমফোর্টেবল হয়েছে, আমরা দেখেছি। এরপরে দেখেন যে সাংহাই এবং যেটা হচ্ছে যে আমরা সেনজেন যে কনসোর্টিয়াম, তারা যেভাবে আসছে আমাদের মনে হয় এটা কিন্তু বিশাল একটা সুযোগ বাংলাদেশের স্টক মার্কেটের জন্য। শুধু যে আপনি বলবেন যে এখানে তারা স্টক কিনছেন তা না, তারা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আসছে। তারা আসে মানে হচ্ছে আমাদের দেশের স্টক মার্কেটের ব্র্যান্ডিংটা হচ্ছে, এর সঙ্গে কিন্তু অনেক ফরেন ইনভেস্টররা এর সঙ্গে আসবেন, হ্যাঁ, এবং দেখা যাবে যে এটা যদি ফুললি ইমপ্লিমেন্টেড হয়, আমাদের দেশের স্টক মার্কেটটা কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট আসলেই কিন্তু ইন্ডেক্সটা বাড়বে, ক্যাপিটালাইজেশন বাড়বে। সো এতগুলো ভালো সিচুয়েশনের ভিতরেও যখন লাস্ট ওয়ার্কিং ডেতে যখন আমরা শুনছিলাম যে ডিএসসির মিটিং চলছে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন লাস্ট সম্ভবত বৃহস্পতিবারে ওয়ার্কিং ডে শেষে মিটিং এ অ্যাপ্রুভ হলো। সো আমরা আশা করছিলাম আজকে সম্ভবত বুধবার, দ্যাট ইজ গত রোববার থেকে যখন মার্কেট শুরু হয়েছে, উই হোপ দ্যাট যে অ্যাটলিস্ট টার্নওভারটা বাড়বে এবং পজিটিভ থাকবে। কিন্তু আনফরচুনেটলি এই সময় দেখছি আমরা একটা নেগেটিভ গ্রোথ। সো এই বিষয়গুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই মার্কেটটা বোধহয় ঠিক যেভাবে আচরণ করার কথা জেনারেল ইনভেস্টর সহ অন্যদের, সেভাবে না করে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং কিছু লোকের যেভাবে চান এইভাবেই চলে কিনা একটু মাঝে মাঝে বেশ কনফিউশন হয়, বিকজ এখানে মার্কেট খারাপ থাকার কোনো আমি লজিক পাই না। এর বাইরে আপনি দেখেন হিস্ট্রিক্যাল ট্রেন্ডে যদি দেখেন, গত বেশ কয়েক বছর যাবতই আপনার রোজা শুরুর আগের 1 মাস সময়টা কিন্তু ভালো থাকে, এরপরে রোজার ফার্স্ট 10 ডেজও ভালো থাকে, দেন গ্র্যাজুয়ালি একটু স্লো হয়, অনেকে মার্কেট থেকে কিছু টাকা বের করেন বা একটু কয়েকদিনে লম্বা গ্যাপ থাকে। এবার দেখছি ওই রেশিও অনুযায়ী কিন্তু ওই সিনারিও অনুযায়ী কিন্তু মার্কেটটা কাজ করছে না। আমরা পুঁজিবাজার নিয়ে আরো আলোচনা করবো, তবে একটি বিরতির পর। এ পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ব্যবসাপতি সারাদিনে, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। তো এই বিষয়ে কি আমাদের এসিসি এর কোনো ভূমিকা নেই এই যে মার্কেটটাকে নিয়ন্ত্রণের ব্যাপারে? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু অতীতের যে কোনো সময়ের থেকে অনেক কার্যকরী। স্পেশালি আমরা দেখেছি যে লাস্ট যে ডিবাগলটা আসছিল 2010-এর যে আমরা মহাপতন বলি, এরপরে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু রিফর্ম করেছে। সো রিফর্মের জায়গাটাতে বেশ কিছু কাজ হয়েছে, বাট স্টিল আমি মনে করি যে মনিটরিং পার্টে স্পেশালি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন, এই 3 জায়গা থেকে কিন্তু এই জিনিসগুলো মনিটরটা আর একটু ডিফারেন্ট হতে পারে। এখন ধরেন পার্টিকুলারলি অনেক সময় কোয়ারি আসে কোনো প্রাইসের, কোনো একটা পার্টিকুলার স্ক্রিপ্টের প্রাইসটা যদি একটু বাড়ে, তখন কিন্তু কোশ্চেন করা হয় যে এটা কেন বেড়েছে, বা কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা, বা এই ধরনের ইনফরমেশন। সো যখন কমছে তখনও কিন্তু এই জিনিসটা বোঝা দরকার যে এটাও কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, বিকজ অলওয়েজ যে শুধুমাত্র ম্যানিপুলেশনের মাধ্যমে প্রাইস বাড়ানো হয়, নট নেসেসারিলি। আমার মনে হয় যে অনেক সময় এরকমও হতে পারে যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে একটু প্যানিক তৈরি করে হয়তো জেনারেল ইনভেস্টররা বেরোয় যাচ্ছেন, সে সময় হয়তো বড়
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা যাদের আমরা বিগ ফিশ বলি, তারা কিন্তু আস্তে আস্তে করে এখান থেকে অ্যাকুমুলেশন শুরু করে এবং পরবর্তীকালে কিন্তু মার্কেট পিক করলে সাধারণ ইনভেস্টররা কিন্তু অনেক সময় ভোগে। সো আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু প্রচন্ড বেশ কিছু ভালো রিফর্ম এসছে, বেশ কিছু কার্যকরী পদক্ষেপ আমরা অতীতে দেখেছি। এখন কিন্তু এই জিনিসটা দেখার বিষয়, স্পেশালি এই পার্টিকুলার সিনারিওটা যে কোনো নেগেটিভ সিচুয়েশন নেই, তারপরেও কেন পুরো সপ্তাহ জুড়েই মার্কেটটা এরকম ডাউন ট্রেন্ডে থাকবে, এটা নিয়ে আমার মনে হয় যে একটু আমাদের বিনিয়োগকারীদের একটা বড় বড় অভিযোগ থাকে যে নতুন স্ক্রিপ্ট পাচ্ছে না। তো এই বিষয়ে মানে আমাদের এসিসি এর কি কোনো একটা ভূমিকা রাখা উচিত এই মুহূর্তে? এক্স্যাক্টলি, দেখেন আমি আর একটা প্রোগ্রামে একবার বলেছিলাম যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্পেশালি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ এখন কিন্তু এটা ডিমিউচুয়ালাইজেশন হয়ে গেছে, দ্যাট ইজ হচ্ছে সেপারেশন ফ্রম দ্য ওনার অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। সো এই ম্যানেজমেন্ট কিন্তু এখন কিন্তু প্রপার ব্র্যান্ডিং করা দরকার। ধরেন আজকে বাংলাদেশে ইউনিলিভার সহ অনেক মাল্টিনেশনাল কোম্পানিগুলো আজকে স্টক মার্কেটে তারা কিন্তু আসছে না, বাট বাংলাদেশই একমাত্র এক্সেপশন যেখানে এরকম বড় বড় কোম্পানিগুলো বিজনেস করছে এবং পুঁজিবাজারে আসছে না। এর বাইরে বড় বড় অনেক কোম্পানি আছে। ট্যাক্স ফিসক্যাল ইনসেন্টিভ গুলো থাকতে হবে। ধরেন আজকে অনেক বড় বড় কোম্পানি আছে যারা বিজনেস ভালো করছে, তারা কিন্তু ফাইন্যান্সিং নিড হলেই কিন্তু ব্যাংকে যাচ্ছে। ওয়াই? বিকজ ব্যাংক থেকে ফান্ড নেওয়াটা ইজি, টাইম কনজিউম কম এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা একই সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিস্কে পড়ছে, বিকজ ব্যাংক থেকে ফান্ড নেওয়া মানেই কিন্তু কন্টিনিউয়াসলি একটা রিপেমেন্টের প্রেশার থাকে, ইট ইজ ইনকারিং, দ্যাট ইজ ডেট ক্যাপিটাল। বাট ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ স্টক মার্কেট থেকে যদি কেউ ফান্ড তুলে তাহলে কিন্তু অ্যাটলিস্ট তার কিন্তু এটা কিন্তু এক্সপেন্ডিচার হিসেবে আসছে না, তার কিন্তু এটা ডিভিডেন্ড আকারে চলে যাচ্ছে। সো কস্ট অফ বিজনেস একই সঙ্গে সেভ হচ্ছে এবং বিজনেসের কিন্তু একটা ইকুইটি এবং ডেটের যে রেশিওটা এটা কিন্তু ভালো থাকে। বাংলাদেশে দেখি যে আপনার অনেক কোম্পানি আছে যাদের হচ্ছে ডেট ইকুইটি রেশিও কিন্তু ডেট যদি 80, 90, ইভেন 90 এরকম আছে, 10% ইকুইটি, বাট ইকুইটি শুড বি এ ব্যালেন্স। ধরেন যদি এরকম হতো যে 40-60 হচ্ছে, দ্যাট ইজ এ স্ট্যান্ডার্ড সিনারিও। সো এই বিষয়গুলো যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কম্বাইন্ড এফোর্ট নেয় উইথ দ্য বাংলাদেশ ব্যাংক অ্যান্ড আদার রেগুলেটর, সো দ্যাট কোম্পানিগুলো যাতে করে আসে এবং ফিসক্যাল বেনিফিট যেমন ট্যাক্স, যেসব লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানি এদের ভিতর যে ট্যাক্সের গ্যাপটা এটা আরো বাড়ানো যেতে পারে। ইভেন এটা হতে পারে আমরা ট্যাক্স হলিডে যে ফর্মটা দেই, দেখি যে ট্যাক্স হলিডে বলে একটা বিষয় আছে যে আগে ছিল এক সময় 5 থেকে 12 বছর পর্যন্ত, এখনো বিভিন্ন রকম আছে বিভিন্ন এলাকা ভেদে। আমরা কেন বলছি না যে কোম্পানি যদি লিস্টিং এ আসে, সো দে উইল এনজয় এ ফার্দার ট্যাক্স হলিডে ফর এ সার্টেন পিরিয়ড, নট নেসেসারি জিরো হতে হবে। এখানে কিন্তু প্ল্যানিং করে একটা ট্যাক্স বেনিফিট, ট্যাক্স হলিডে টাইপ কিছু করা যেতে পারে। আমি এই বিষয়ে জানতে চাবো যে মানে অস্থির বাজার আমাদের মিউচুয়াল ফান্ড কি কোনো ভূমিকা রাখতে পারছে না, যে এই মুহূর্তে আমাদের বাজারটা অস্থির হয়ে আছে? এটি আরেকটি বড় গ্রে এরিয়া। দেখুন সব মার্কেটেরই স্পেশালি যারা এফিসিয়েন্ট এবং সেমি এফিসিয়েন্ট মার্কেট, সেখানে কিন্তু মিউচুয়াল ফান্ড গুলো, ইউনিট ফান্ড গুলো কিন্তু ভালো ভূমিকা রাখে। কারণ কি এখানে হচ্ছে যে ধরেন আমি অ্যাজ এ চার্টার অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, I have a technical knowledge, I have a fundamental knowledge about the script. বাট যদি বলেন যে যারা জব করছেন বা যাদের সারপ্লাস ইনকাম আছে, ওনারা কিন্তু সবাই নট নেসেসারি যে টেকনিক্যালি সাউন্ড, তাদের কিন্তু একটা স্ক্রিপ্ট অ্যানালাইসিস করে কখন ঢুকবে, একটা হচ্ছে যে কত ভ্যালুতে ঢুকবে, কখন ঢুকবে, দ্যাট ইজ ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু তারা এখানে অনেক সময় কঠিন হয়ে যায়। সো যদি মিউচুয়াল ফান্ড, ইউনিট ফান্ডকে জনপ্রিয় করা যায় তাহলে কিন্তু মাস পিপুলের কিছু ইনভেস্টেবল ফান্ড গুলো কিন্তু ম্যানেজ করতে পারে প্রফেশনাল টিম। সো এটাকে জনপ্রিয় করার জন্য ল এবং রুলস এর কিছু কারেকশন প্রয়োজন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে আরো কার্যকরী ভূমিকা রাখা দরকার। আমরা পুঁজিবাজার নিয়ে আরো আলোচনা করবো, তবে একটি বিরতির পর। জি, এই পর্যন্ত নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ ব্যবসাপতি সারাদিন, আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করছিলাম, তো মিউচুয়াল ফান্ডে কিছু কারেকশন আসার কথা ছিল, তো সেই বিষয়ে আমি একটু জানতে চাবো আপনার কাছ থেকে। দেখুন, হ্যাঁ, কারেকশন নিয়ে কথা বলবো। তার আগে একটা ইন্টারেস্টিং পার্ট দেখেন, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো দেখবেন যে কন্টিনিউয়াসলি কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড এবং ইউনিট ফান্ডের টিভি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো দেখবেন যে কন্টিনিউয়াসলি কিন্তু মিউচুয়াল ফান্ড এবং ইউনিট ফান্ডের টিভি অ্যাড চলছে। প্রায়শই দেখা যায় যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছে, যে পুঁজিবাজার একটু রিস্কি জায়গা, এখানে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। এর বাইরে মিউচুয়াল ফান্ডের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত হচ্ছে, তার মানে দে আর ভেরি ভাইব্রেন্ট। এবং ওখানে দেখা যায় যে যারাই কাজ করছেন মিডল ক্লাস, বিশেষ করে আপার মিডল ক্লাস এবং মিডল ক্লাস পিপল, তারা কিন্তু
স্টক মার্কেটে কন্টিনিউয়াসলি মান্থলি কিছু ইনভেস্টমেন্ট করছে এবং এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। সো আমাদের দেশে যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু একটা কনফিউশন ছিল। আমরা শুরুর দিকে যে ফান্ডগুলো দেখি, আমি যতদূর জানি যে এখানে বোধহয় 37-38টা ফান্ড আছে। শুরুর দিকের ফান্ডগুলো কিন্তু ছিল হচ্ছে ক্লোজ এন্ডেড, যেগুলো হচ্ছে যে একটা সময় পরে ক্লোজ হয়ে যাবে। আর ওগুলোকে এখন একটা অপশন আছে যে ক্লোজ এন্ডেড গুলো যদি ম্যাচুরিটির কাছাকাছি চলে আসে তাহলে এটাকে ওপেন এন্ডেড করা যেতে পারে আর কি, উইথ দ্য পারমিশন অফ দ্য ইনভেস্টরদের আগ্রহ থাকতে হবে এখানে। এই তো মিউচুয়াল ফান্ডের যে ব্যাপারটা এখন কিন্তু নতুন গুলোকে আবার ওপেন এন্ডেড করা হয়েছে আর কি, এটা অনেক পারপিচুয়াল ন্যাচারের। এই জায়গাতে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের একটু অ্যাডভার্টাইজমেন্ট দরকার, জানা দরকার আমাদের ইনভেস্টরদের যে এটা কিভাবে কাজ করে। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে ট্রানজেকশন হয় না বললেই চলে। ধরেন আপনি আজকে মিউচুয়াল ফান্ড থেকে যদি একটু বড় ইনভেস্টমেন্ট করেন, লেটস সে একটা অ্যামাউন্ট কিনলেন, 5 লাখ শেয়ার কিনলেন, দেখবেন যে ওদিনই কিন্তু ওই পার্টিকুলার ফান্ডের প্রাইসটা বেড়ে যাবে, বিকজ এত কম ট্রানজেকশন হয়, একটু কিছু কিনতে চাইলেই মার্কেটটা বেড়ে যায়। আবার যদি আপনি সেল করতে চান একটু বাল্কে, তখনই খুব দ্রুত প্রাইসটা পড়ে যায়। এর কারণ হচ্ছে যে আপনার সম্পৃক্ততা খুবই কম। এটাকে জনপ্রিয় করার জন্য রেগুলেটরদের ভয়াবহ কাজ করার সুযোগ আছে। এবং আমি যতদূর শুনি অনেকদিন ধরে একটা এখানে রিফর্ম আসার কথা, কিছু আইন সংশোধন হবে এবং এটা নাকি খুব ভালো নিউজ আসবে। সো উই হোপ যে খুব স্বল্প সময়ের ভিতরে এগুলো আসবে আর কি। এটা আসলে পরে আমি মনে করি যে মিউচুয়াল ফান্ডটা যদি ভালো হয়, এটা কিন্তু ওভারঅল মার্কেটের জন্য একটা ভালো মেসেজ আসবে, ভালো ভূমিকা পালন করবে। এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আমাদের মার্কেট মেকারের উপর একটি আলোচনা অনেকদিন ধরেই চলছে, তো সেটার এই মুহূর্তে অবস্থানটা কি? দেখুন, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ফর্মাল মার্কেট মেকার যে রুলটা আছে, যে মার্কেট মেকিং এর জন্য সার্টিফিকেশন আছে যে কারা করবেন। আমাদের দেশে আনফরচুনেটলি মার্কেট মেকিং এর কোনো ফর্মাল সার্টিফিকেশন নাই, বাট তারপরেও কিন্তু ইনফর্মালি তাদের সুবিধা মতো করছেন, বিশেষ করে বড় বড় ইনভেস্টর যারা আছে, মানে যেটাকে বলবো হচ্ছে আপনার কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। বাট এটা যদি একটা রুলস রেগুলেশনের মাধ্যমে আসে এবং মার্কেট মেকার, দেখেন এই যে আইসিএবি কিন্তু সবচেয়ে বড় মার্কেট মেকার ছিল। কারণ কি, যখন মার্কেটের সাপোর্ট প্রয়োজন হয়, মার্কেট যখন প্যানিকলি পড়ে যায় এবং আননেসেসারি অনেক সময় যেটা হয় যে মার্কেটটা স্ট্রেন্থে কাজ করছে না, তখন কিন্তু আইসিবির এখান থেকে শেয়ার কেনার কথা ছিল। কিন্তু এবার আমরা দেখলাম আনফরচুনেটলি আইসিবি কিন্তু যেহেতু অন্য বিভিন্ন কারণে অন্যান্য ব্যাংকের এবং গভর্নমেন্টের সাপোর্ট দেওয়ার জন্য, বিশেষ করে ব্যাংকিং মানে ক্যাপিটাল মার্কেট থেকে মানি মার্কেটে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আইসিবি এখানে ইনভেস্ট না করে বরং সেলারের ভূমিকা আসছে। যখন মার্কেট খারাপ ছিল, আইসিবির উচিত ছিল এখানে কিন্তু ইনভেস্টরের ভূমিকায় থাকা। সো আমি মনে করি যে এই যে আপনার ইনভেস্টর যে দেখে মানে আরো একটু অ্যাকাউন্টেবল করার জন্য কিন্তু এই ধরনের একটা মার্কেট মেকারটা রুলটা দ্রুত আসা দরকার। তা আমি একটা জিনিস জানতে চাইবো যে আমাদের যে বিনিয়োগকারীরা তারা যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন গুলো দেখতে পায় ডিএসসি তে, তো এটা কতটুকু ভূমিকা রাখে তাদের বিনিয়োগের ক্ষেত্রে? ভালো কোশ্চেন করেছেন। এখানে যেটা হচ্ছে যে বাংলাদেশের কন্টেস্টে যদি বলি যে মার্কেটটা আসলে এখন আমরা ইভেন সেমি এফিসিয়েন্ট মার্কেটও বলতে পারবো না, বিকজ এখানে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন ছোট, জিডিপির সঙ্গে যদি আমাদের মার্কেটের ক্যাপিটালাইজেশন কম্পেয়ার করি, ইটস খুবই ছোট। পার্শ্ববর্তী যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে আমাদের অনেক ছোট। সো মার্কেট ছোট, মাত্র 330-40টা লিস্টেড কোম্পানি। সো এখানে দেখা যায় প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের আগেই কিন্তু ইনসাইড ইনফরমেশনের বেসিসে কিন্তু রিউমার বেসিসে ইনফরমেশন আগেই ইম্প্যাক্ট পড়ে যায়। সো আমরা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানার যে আগ্রহ এবং সেই অনুযায়ী মার্কেটের যে রিফ্লেকশন, এই বিষয়টা কিন্তু খুব একটা দেখি না। দেখা যায় যে মার্কেটের যে একটা কোম্পানির বোর্ড সভা হবে, বোর্ড সভায় অবভিয়াসলি নোটিশে দেয়া থাকে যে ডিভিডেন্ড ডিসকাশন হবে, বিজনেস এক্সপানশন ডিসিশন হবে। মোট কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে প্রাইস সেন্সিটিভ মানে মূল্য সংবেদনশীল তথ্য দিতে পারে এমন ইনফরমেশন গুলো থাকে, এবং সেটা কিন্তু নিয়ম হচ্ছে যে বোর্ড সভা করার খুব দ্রুত সময় টাইম ফ্রেম আছে, আধা ঘন্টার ভিতর জানাতে হবে, কতগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দিতে হবে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ জানাতে হবে। সো এই বিষয়গুলো যেভাবে হওয়ার কথা, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো ওভাবে কিন্তু রোল প্লে করে না। এবং আমাদের ইনভেস্টরদেরও একটা দুর্বলতা আছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে ওয়েবসাইট, এটাকে আরো কন্টেম্পোরারি করা যায়, আরো বেশি অ্যানালাইটিক্যাল করা যায়, বাট এখানে কিন্তু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো চলে আসে। গতকালকে ডিসিশন গুলো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গুলো যেটা হয়, মিটিং গুলোর বোর্ড মিটিং গুলো সাধারণত আপনার ট্রেড টাইমে হয় না, ট্রেডের পরে হয়। সো সঙ্গে সঙ্গে ইনফরমেশনটা আসে এবং সকালে কিন্তু আমাদের ইনভেস্টরদের কিন্তু এই ওয়েবসাইট দেখে জিনিসগুলো বুঝে রিফ্লেকশন করা দরকার এবং সেই অনুযায়ী ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া দরকার। বাট দেখা যায় যে এই ইনফরমেশনগুলো রিউমার বেশি হয়ে যাচ্ছে।
তো আমি একটা জিনিস জানতে চাবো যে পুঁজিবাজারের যে গভীরতাটা যদি আমরা আরো একটু বাড়াতে চাই, তো আপনারা যারা অ্যাকাউন্টিং এ আছেন, তো আপনাদের ভূমিকাটা আমি এই বিষয়ে জানতে চাইবো। দেখেন, অ্যাকাউন্টিং প্রফেশন কিন্তু স্ট্যাটুটরি প্রফেশন। আপনার সাথে কথা হচ্ছিল যে আমরা মোস্টলি যারা অ্যাকাউন্টিং কমিউনিটিতে কাজ করি, আমি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি আছে, এরা কিন্তু বেসিক্যালি কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে। সো মোস্ট অফ দ্য কেস কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, কোম্পানি সেক্রেটারি এবং সিএফও মাস্ট বি পার্ট অফ বোর্ড, তারা বোর্ডে থাকে। সো আমাদের একটা বড় ভূমিকা আছে, যেসব কোম্পানিগুলো ভালো করছে বিজনেসে, তারা কেন ফরেন ফান্ড অথবা লোকাল ব্যাংকে হাই রেটে, দেখুন ব্যাংকের রেটটা গত বছরের 17 সালে আপনার জুন জুলাই আগস্টে আমরা দেখেছি যে সিঙ্গেল ডিজিট ছিল 8%, 9%, সেটা কিন্তু বেড়ে এখন 12-13% চলে আসছে। ইট ইজ ভেরি রিস্কি ফর দ্য বিজনেস, বাট এই ফান্ডটাই যদি ক্যাপিটাল মার্কেট থেকে নেয়ার জন্য কাজ করা হতো, তাহলে কিন্তু ফাইন মর্নিং 6 মান্থের ভিতরে কিন্তু কস্ট অফ ফান্ড কিন্তু 4-5% বেড়ে যেত না। সো আমি মনে করি যে অ্যাকাউন্টিং কমিউনিটির সবচেয়ে বড় ভূমিকা রাখার সুযোগ আছে, যদি আমরা আমি এখান থেকে বলতে পারি যে আমরা সিএফও বাংলাদেশ নামে একটা অ্যাসোসিয়েশন আছে। সো ইনশাআল্লাহ উইল ট্রাই টু টেক সাম পার্ট। আমরা একটা সেমিনার বা এই ধরনের সিম্পোজিয়াম করার চেষ্টা করব। এই যে সামনে বাজেট আসছে, তো আমাদের বাজেটকে সামনে রেখে পুঁজিবাজারে কি কোনো প্রস্তাবনা আছে কিনা বা কি আছে সেটা জানতে চাই। আমার মনে হয় যে পুঁজিবাজারের জন্য কিন্তু যেটুকু ভূমিকা থাকার কথা ছিল গত 3-4টা বাজেটে, ওভাবে কিন্তু পুঁজিবাজারকে ওভাবে সাপোর্ট দেওয়া হয়নি। খুব কিছু খারাপ কিছু ছিল না, বাট আর একটু সাপোর্ট দেওয়া যেত। যেমন একটা সাপোর্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাকে অলরেডি বললাম যে নতুন একটা কোম্পানি যদি স্টক মার্কেটে আসে, আইপিও তে ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে আসে, তাকে কিন্তু মানে কিছু ফিসক্যাল ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, স্পেশালি ট্যাক্স ইনসেন্টিভ। যে আমি যেটা বললাম, ট্যাক্স হলিডে আদলে হতে পারে, অথবা যখন সে লেটস সে নন লিস্টেড কোম্পানি হিসেবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যে রেটটা আছে, সো এখানে যদি আরেকটু মেকানিজম করা যায়, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে, দেখেন আমাদের দেশের ক্যাপিটাল গেইনের উপরে কিন্তু ট্যাক্সটা ফ্রি। আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হয় না হবে, বাট যেটা আমরা রেভিনিউ গেইন বলি, মানে দ্যাট ইজ হচ্ছে ডিভিডেন্ড পাই, ডিভিডেন্ডের উপরে কিন্তু ট্যাক্সটা আছে, টিডিএস আছে। সো ইনভেস্টররা কিন্তু, আমরা গভর্নমেন্ট আশা করছে যে মার্কেটকে যদি ভোলাটাইল না করে, মার্কেটকে যদি স্টেবল করতে চাই, মার্কেটকে যদি একটা গ্রোথে নিতে চাই, তাহলে কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট যাওয়া উচিত। আর লং টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কিন্তু আপনি ইয়ারলি একটা ডিভিডেন্ড পাবেন, সেটা মিউচুয়াল ফান্ড হোক অথবা যদি আপনি কোনো স্ক্রিপ্টে হোক। সো আমরা যদি লং টার্ম ইনভেস্টকে এনকারেজ করে থাকি, তাহলে কিন্তু এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি হয়ে যাচ্ছে, যে আমরা কিন্তু ডিভিডেন্ডের উপরে আপনার টিডিএসটা করছি। সো এটাকে যদি খুব কমানো যায়, অথবা যদি ইনফ্যাক্ট এটাকে নীল করা যায়, আমার মনে হয় এর সুফলটা কিন্তু ক্যাপিটাল মার্কেট পাবে, আমার বিশ্বাস। তা আমি একটি জিনিস জানতে চাবো যে আমাদের পুঁজিবাজারের যে বিনিয়োগকারীরা আছে, এই মুহূর্তে তাদের জন্য আপনার পরামর্শটা কি? দেখুন, এই কথাটা আমরা সবসময় বলি, অনেকে একই কথা বারবার বলা হয়, সেটা হচ্ছে মার্কেট কিন্তু রিস্কি, অবভিয়াসলি এখানে রিস্ক আছে, এবং ক্যাপিটাল মার্কেট থেকে যেমনি হাই গেইন পাওয়া সম্ভব, সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভোলাটাইল। এটা কিন্তু এমন না যে আমি ব্যাংকে ডিপোজিট করেছি অথবা এফডিআর করেছি অথবা আমি সঞ্চয়পত্র কিনেছি যে বছর শেষে সার্টেন অ্যামাউন্ট পাবো। ইভেন বন্ডে ইনভেস্টমেন্ট কিন্তু একটা সার্টেন, হ্যাঁ, কিন্তু ক্যাপিটাল মার্কেট এখানে রিস্কি। বাট এই রিস্কি মার্কেটে যদি আপনি একটু নলেজেবল হন, আপনি যদি ইনফরমেশন গ্যাদার করে প্রপার টাইমে যদি যান, যেমন ধরুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি করি, যে আমরা একটা কোম্পানি দেখি তার ব্যালেন্স শিটের স্ট্রেংথ কি, তার এনইভি ঠিক আছে কিনা, তার ফিউচার প্রজেক্টেড ইপিএস কেমন হতে পারে, তার প্রিভিয়াস ডিভিডেন্ড পলিসিটা কেমন, কিভাবে ডিভিডেন্ড দিচ্ছে, তার এই ক্যাশ ফ্লোটা কেমন, এইগুলো সবগুলো দেখে যখন আমরা ডিসিশন নিই যে এই কোম্পানিতে যাওয়া যাবে কি যাবে না, এরপরে ধরেন আপনি একটা 3টা স্ক্রিপ্ট ঠিক করলেন যে এগুলো আপনি যেতে পারেন, এরপর হচ্ছে কখন যাবেন সেই টাইমটা কিন্তু আবার টেকনিক্যাল অ্যানালাইসিসে বোঝা যায় যে আসলে কোন সময়টা রাইট টাইম, এটা কি বাই সিগন্যাল দিচ্ছে নাকি সেল সিগন্যাল দিচ্ছে। সো এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করি, আমার বিবেচনা এখন কিন্তু খুব ভালো সময়। এই জন্য ভালো সময় যে দেখুন, আমরা কিন্তু অলরেডি জানি যে আপনার কনসোর্টিয়াম এর মাধ্যমে কিন্তু ডিমিউচুয়ালাইজেশনের জন্য আমাদের কিন্তু অলরেডি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার সিলেকশন হয়ে গেছে। ফরেন ইনভেস্টমেন্ট অবভিয়াসলি আসবে, আর এবছর নির্বাচনের বছর, অতএব খুব বেশি খারাপ আমরা বাজেট দেখবো না, আমরা দেখবো বাজেট কিন্তু পজিটিভ পাবো, এবং আমরা দেখা যাবে যে নির্বাচন যদি খুব বেশি সহিংস না হয়, ভালো হয়, তাহলে কিন্তু নেক্সট ইয়ার ইনভেস্টমেন্ট ডাবল 3 গুণ হয়ে যেতে পারে। পজিটিভ ইমপ্যাক্ট আমরা দেখতে পাবো। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আমাদের আজকে আলোচনা। পরবর্তী সংবাদ দেখা আমাদের।